নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবারও আমার দর্শক বন্ধুদের জন্য একটি নতুন আপডেট নিয়ে উপস্থিত হয়েছি নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে 3929 মামলার জাজমেন্ট এসেছে সুপ্রিম কোর্ট থেকে। সেক্ষেত্রে এই যে 3929 যে ভ্যাকান্সিটা রয়েছে সেটাতে সুপ্রিম কোর্ট নিয়োগ করতে মানা করে দিয়েছে। তো এই 3929 মামলার এখন শেষ অস্ত্র কিন্তু একটাই, যেটা হচ্ছে রিভিউ পিটিশন। তো এই রিভিউ পিটিশন করলে তাতে শেষ আশা কতটুকুটা রয়েছে রিভিউ পিটিশনের নট ইনক্লুডদের, এবং এই রিভিউ পিটিশন হলে তার জন্য কি কি করা প্রয়োজন নট ইনক্লুডদের, এই ভিডিওতে কিন্তু বিস্তারিত আমি আলোচনা করব এই বিষয় নিয়ে। তাই নট ইনক্লুডদের জন্য ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে আপনারা একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা দেখে নিই যে আজকের এই আপডেটটিতে ঠিক কী রয়েছে। তো বন্ধুরা, বর্তমানে 16,500 ভ্যাকান্সির যে 3929 সিট, এই সিট নিয়ে কারো কিন্তু জানতে বাকি নেই যে এই সিট ক্যারি ফরওয়ার্ড যে করে দিয়েছিল যে তথ্য প্রাইমারি বোর্ড বারংবার কিন্তু বলে এসছে, শেষ পর্যন্ত তাদের যুক্তিতেই সুপ্রিম কোর্ট সিলমোহর দিয়েছে। এবং পিটিশনাররা যে এতদিন ধরে লড়ছে, দীর্ঘ প্রায় 3 বছর ধরে তারা লড়ছে, সেখানটাই কিন্তু পিটিশনারদের কথা একবারও ভাবেনি সুপ্রিম কোর্ট। এবং সবথেকে বড় কথা, পর্ষদ দুর্নীতি করেছে। পর্ষদ পুরো প্যানেল দেয়নি, পর্ষদ কাট অফটা পর্যন্ত কিন্তু প্রথমে পাবলিশ করেনি। সেক্ষেত্রে কতজনকে চাকরি দেওয়া হয়েছে, কতজনকে ওয়েটিংয়ে রাখা হয়েছে, কোনো কিছুই কিন্তু স্পষ্ট ছিল না। পরবর্তীতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বাধ্য হয়ে প্রাইমারি বোর্ড একটা প্যানেল পাবলিশ করতে বাধ্য হয়, কিন্তু যদিও পরবর্তীতে সেটা নিয়েও অনেক কিন্তু জলগোলা হয়। এবং সবথেকে বড় কথা, এই 16,500-তে আজ পর্যন্ত কিন্তু কোনো ওয়েটিং লিস্ট পাবলিশ করতে পারেনি প্রাইমারি বোর্ড। তো এত কিছুর পরেও প্রাইমারি বোর্ডের যুক্তিতেই কিন্তু সিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায়ের যৌথ বেঞ্চ। তো এক্ষেত্রে যাই হোক, তো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা প্রথমেই জানবো যে 16,500 যে প্যানেল, সেই প্যানেল আদৌ এক্সপায়ার্ড হয়েছে কিনা। তো আপনাদেরকে কয়েকটি নোটিশ দেখাই। এই নোটিশটা দেখলে আপনাদের কাছে কয়েকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা যে নোটিশটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 16,500 যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান বের করেছিল প্রাইমারি বোর্ড, তারই কিন্তু এটা নোটিফিকেশান। তো এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন 23/12/2020 তারিখে কিন্তু এই নোটিফিকেশানটি আউট হয়। এবং এই নোটিফিকেশানে বলা হয়েছে এখানে কিন্তু 23/12/2020 থেকে 6/1/2021 তারিখ পর্যন্ত অনলাইনে ফর্ম সাবমিটের জন্য অ্যাপ্লিকেশান থাকবে। তো এইটা হচ্ছে প্রথম নোটিফিকেশান এই 16,500। এরপরে ইন্টারভিউ হয়, তারপর যেদিন রেজাল্ট পাবলিশড হয়, এটা কিন্তু রেজাল্ট পাবলিশডের নোটিশ 15/2/2021 তারিখে পাবলিশড হয়েছিল, যার মেমো নাম্বার কিন্তু 330 BPE 2021। তো এখানটায় বলা হচ্ছে দ্য ফলোয়িং স্টেট ওয়াইজ মেরিট লিস্ট প্রিপেয়ার্ড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাজ পার দি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস 2016 অ্যাজ অ্যামেন্ডেড আপ টু ডেট। এটা 23/12/2020 নোটিফিকেশান অনুযায়ী 2016 রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী কিন্তু এই রেজাল্টটা পাবলিশ করা হয়েছে। এটাই হচ্ছে নোটিফিকেশানে লেখা আছে। এবং এছাড়াও আরও কী কী লেখা আছে আমরা দেখে নেব। এবং এখানে বলছে অ্যাপয়েন্টমেন্টস ইন রেসপেক্ট অফ 15,284, নাম্বার অফ ভ্যাকান্সিস ইন দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার্স ইন ওয়েস্ট বেঙ্গল আউট দি টোটাল ডিক্লেয়ার্ড ভ্যাকান্সিস অফ 16,500 পোস্ট, অর্থাৎ 16,500 পোস্টের মধ্যে 15,284 জনকে এই মেরিট লিস্টে রাখা হয়েছে। এবং এর পরের যে লাইনটি রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ, উইল বি মেড ফ্রম দি অ্যাবভ মেরিট লিস্ট কিপিং 1216 নাম্বার অফ দি ডিক্লেয়ার্ড ভ্যাকান্সিস ইন দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার ভ্যাকান্ট ফর ফার্দার রিক্রুটমেন্ট ইন continuation of the same recruitment process from out of the remaining candidates who had submitted online applications but are not included in the above merit list on the basis of merit as well as candidates who had submitted their application offline pursuant to the orders passed by the Honorable High Court of Calcutta and others. From amongst the offline applicants, 738 number of candidates may qualify in TET 2014 if additional marks are
অ্যাওয়ার্ডেড। তো এখানটায় সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি লেখা আছে যে 16,500 ভ্যাকান্সির মধ্যে 15,284 জনকে মেরিট লিস্টে রাখা হয়েছে এবং 1216টা সিট তুলে রাখা হয়েছে, যেখানটায় কিন্তু যারা অফলাইনে ফর্ম জমা করেছে তাদের মধ্যে থেকে এখানটায় মেরিট করা হবে এবং যারা অনলাইনে অ্যাপ্লাই করেছে অর্থাৎ যারা নট ইনক্লুডেড হয়ে রয়েছে তাদের মধ্যে থেকে মেরিট করে কিন্তু পরবর্তী প্যানেলটা পাবলিশ করা হবে এবং 738 জনকে প্রশ্ন ভুল থেকে কিন্তু রাখা হয়েছে। তো এইরকম একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। তো সব থেকে আশ্চর্যের যে বিষয়, এই নোটিশ অনুযায়ী যে 1216 সিটটা রাখা হয়েছে সেই সিটটা কিন্তু 16,500-ই অংশ এবং 1216 যে প্যানেল লিস্ট পাবলিশ করা হয়েছিল দুটি ধাপে পাবলিশ করা হয়েছে, যে 738 এবং 478। তো এই যে 738 এবং 478-এর মধ্যে যেটি লাস্ট পাবলিশ করা হয়েছিল সেই দিন থেকে 1 বছর অবধি কিন্তু এই 16,500 প্যানেলের মেয়াদ থাকবে। আর এই জিনিসটাই কিন্তু কোর্টকে বোঝানোটা উচিত। তো আপনাদের আরও একটি নোটিশ দেখাই আমি। তো এখানে দেখুন 23/11/2021 তারিখে প্রাইমারি বোর্ড 478 জনের যে নোটিশ লিস্ট পাবলিশ করেছিল তার কিন্তু নোটিফিকেশান জারি করেছে। অর্থাৎ 16,500-তে যে 1216 সিট রাখা ছিল তার মধ্যে থেকে যে 478 জনকে চাকরি দেওয়া হয়েছে তার কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়েছে 23/11/2021 তারিখে। তো স্বাভাবিকভাবেই কিন্তু 23/11/2021 থেকে 23/11/2022 সাল পর্যন্ত কিন্তু প্যানেলের মেয়াদ থাকার কথা। কেননা যেহেতু 16,500 রিক্রুটমেন্ট কমপ্লিটই করেনি, যেখানে 5% ওয়েটিং লিস্ট দেয়নি, সেখানে কি করে প্রাইমারি বোর্ড বলে দেয় যেটা এক্সপায়ার হয়ে গেছে। আপনাদের আরও কিছু প্রমাণ দেখিয়ে দিই। এবারে দেখুন আলী হোসেন মণ্ডল মামলা দায়ের করেছে কবে? আরটিআই মামলা দায়ের হয়েছে 13/5/2022 তারিখে এবং 738-এর প্যানেল কিন্তু দিয়েছে 24/3/2022 তারিখে। তাহলে কি করে 2 মাসের ব্যবধানে এখানে প্যানেল এক্সপায়ার হতে পারে? স্বাভাবিকভাবেই কিন্তু 24/3/2022 তারিখে 738-এর প্যানেল দিয়েছে, সেক্ষেত্রে 23/3/2023 তারিখ অবধি কিন্তু 16,500 প্যানেলের যে মেয়াদ 1 বছর যে মেয়াদ থাকে সেই প্যানেলের মেয়াদ কিন্তু থাকার কথা এবং তারপরেও এক্সপায়ারের গল্প আসবে না, যেহেতু কিন্তু 5% ওয়েটিং প্যানেল এখনও পর্যন্ত প্রাইমারি বোর্ড পাবলিশ করেনি। তাই আমি বলবো যে 16,500 কিন্তু প্যানেল কোনোভাবে এক্সপায়ার্ড হয়নি। সুপ্রিম কোর্টকে এই বিষয়টাই কিন্তু সঠিকভাবে বোঝাতে হবে, তার জন্য একজন ভালো লয়ার প্রয়োজন এবং এই সমস্ত যে উপকরণগুলো রয়েছে, এই যে ডকুমেন্টসগুলো রয়েছে, ডকুমেন্টসগুলোই কিন্তু সঠিকভাবে বিচারপতির কাছে প্রডিউস করতে হবে, সঠিকভাবে কিন্তু কারণগুলো তুলে ধরতে হবে। কেননা এখনও পর্যন্ত এই 5% যে ওয়েটিং লিস্ট যেটা 2016 রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী কিন্তু দেওয়ার কথা সেটা পাবলিশ করেনি, যেখানে 12,000 রিক্রুটমেন্ট করেছে, 4,000 সিট ফাঁকাই রেখে দিয়েছে। তারপরেও দোষ করছে প্রাইমারি বোর্ড আর শাস্তি পেতে হচ্ছে নট ইনক্লুডদের। এটা কিন্তু মেনে নেওয়া যায় না কোনোভাবেই। তো আমার মতে বন্ধুরা 30 দিনের মধ্যে টাইম থাকে রিভিউ পিটিশন করার। তো 3929 মামলায় কিন্তু যদি সঠিকভাবে 30 দিনের মধ্যে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে রিভিউ পিটিশন করা যায় তাহলে কিন্তু এই 3929 মামলায় চাকরির আশা নট ইনক্লুডদের 100% থাকবে এবং এই সিট কিন্তু অক্ষত থাকবে। সুপ্রিম কোর্ট নিজেই কিন্তু রিভিউ পিটিশনের বিষয়টাকে তুলে ধরেছে 1973 সালে, যেখানে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে মামলার ক্ষেত্রে কোনো বিষয়ে কিন্তু কোনো ভুলভ্রান্তি হতেই পারে এবং যদি সেই মামলা প্রসঙ্গে উপযুক্ত ডকুমেন্টস সাবমিট করা যায় তাহলে কিন্তু রিভিউ পিটিশনে সেটাকে শুধরে নেয় সুপ্রিম কোর্ট। তো এই বিষয় নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করা যেতেই পারে 30 দিনের মধ্যে। তো এবং রিভিউ পিটিশন হলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু যথাযথভাবে উপযুক্তভাবে যদি তুলে ধরা যায় তাহলে 3929 মামলার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল এবং নট ইনক্লুডদের কিন্তু চাকরি কনফার্ম আছে। তো বন্ধুরা এখন এই পর্যন্ত রইল, আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখালাম এবং উপযুক্ত প্রমাণ সহ ভিডিওটি দেখালাম। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।